সাবজেক্ট আছে, কারো কারো আছে ভাই আমার কস্ট অ্যাকাউন্টিং, কারো কারো আছে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কারো কারো আছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এটা হচ্ছে সাবজেক্টের নাম লিখলাম, যেটা লিখলাম এটা হচ্ছে সাবজেক্টের নাম। কারোর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কারো কস্ট অ্যাকাউন্টিং, কারো হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। সবার যাদের যাদের এই সাবজেক্ট গুলো আছে তাদেরই এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটা সাধারণত প্রতি বছর ইন কোর্সে থাকে, এই জন্য আমরা এই চ্যাপ্টারটা দিয়ে অঙ্কটা শুরু করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট কনসেপ্ট, কস্ট কনসেপ্ট অ্যান্ড কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে আসলে এটা কোন চ্যাপ্টার। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং অথবা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, যাদের যেই সাবজেক্টটা আছে। কারণ এই সাবজেক্টটাই কিছু কিছু সাবজেক্ট দেখবা কোন ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার আছে, আবার কোন ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে, আবার কোন ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে, বাট সাবজেক্ট কিন্তু একই, বাট এটা ডিফারেন্ট করে এই জন্য আর কি। তো বইয়ের নামটাও একটু চেঞ্জ করে, এই জন্য বললাম যে কোন কোন ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কোন ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্টিং, কোন ডিপার্টমেন্টের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এবং যেই চ্যাপ্টারটা আমরা আজকে করব এই চ্যাপ্টারের নাম হচ্ছে, তোমার বইয়ে দেখবা যে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এটাকে সংক্ষেপে আমরা যে নামে ডাকি, এই চ্যাপ্টারটাকে সংক্ষেপে আমরা যে নামে ডাকি এটার নাম হচ্ছে কস্ট শিট। কস্ট শিট, এটা হচ্ছে আমরা সংক্ষেপে এই নামে ডাকি, মানে এই নামে পরিচিত শর্টকাটে যে কস্ট শিট। তো কস্ট শিট চ্যাপ্টারে বিভিন্ন কস্ট নিয়ে আলোচনা করা হবে, বিভিন্ন কস্ট, বিভিন্ন ধরনের কস্ট আছে, সেই কস্ট নিয়ে আলোচনা করা হবে। কস্ট কি কি ধরনের হতে পারে সেই বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো কস্ট কি কি ধরনের হতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। যেমন ধরো প্রথমে আমরা বলতে পারি যে প্রাইম কস্ট। প্রাইম কস্টের বাংলা হচ্ছে মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয় বিষয়টা কি, যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, বললাম যে ধরো তোমার একটা খামার আছে, এই খামারের মধ্যে তোমার এই পাশে মনে করো যে মুরগির খামার, এখানে ছোট ছোট মুরগি আছে, ছোট ছোট মুরগি আছে। এই পাশে হচ্ছে তোমার মনে করো গরুর খামার, হ্যাঁ এখানে বড় বড় গরু আছে, এই বড় বড় গরু। এখন এই যে মুরগির খামার, গরুর খামার, আবার মনে করো যে এখানে একটা পুকুর আছে, পুকুর তো না, খাল টাইপের আছে একটা, এর মধ্যে মাছ আছে, মাছ চাষ হয়। এই যে তুমি খামারটা করেছো, এই খামারটা করতে গেলে তোমাকে একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু খরচ আছে। প্রাথমিক পর্যায়ে কি খরচ, যেমন ধরো তুমি এই যে গরু যখন খামার কিনেছো, তাহলে গরুর প্রাথমিক পর্যায়ে তোমাকে গরুর বাছুর কিনতে হয়েছে, তারপরে মাছের পোনা কিনতে হয়েছে। তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিনে নিয়ে আসতে হয়েছে। অর্থাৎ যেই জিনিসগুলো আমরা প্রাথমিক পর্যায়ে কিনে নিয়ে আসি, অর্থাৎ ধরো খামার না করে আমি যদি একটা পণ্য উৎপাদন করি, ধরো পণ্য উৎপাদন করতেছি, আমার একটা কারখানা আছে, ছোটখাটো একটা কারখানা, এই কারখানায় আমি হচ্ছে পণ্য উৎপাদন করব। তো কি ধরনের পণ্য উৎপাদন করব, মনে করো যে আমি একটা রুটির কারখানা, এটা আমার, আমি এখানে রুটি তৈরি করব, ঠিক আছে। তাহলে এই যে তোমার কারখানায় যে তুমি রুটি তৈরি করবা, রুটি তৈরি করতে তোমার ফার্স্টে কি লাগবে, কাঁচামাল লাগবে। তাহলে কাঁচামালের ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ম্যাটেরিয়াল। আমরা ইংরেজিতে বলতে পারি ম্যাটেরিয়াল, যে আমি রুটি তৈরি করব, আমার ফার্স্টে লাগবে হচ্ছে ম্যাটেরিয়াল। এরপরে কি লাগবে, এরপর হচ্ছে লেবার লাগবে। অর্থাৎ রুটিটা কারা তৈরি করবে, লেবার তৈরি করবে, তাহলে লেবার লাগবে। আর কি লাগবে, আরো অন্যান্য আনুষঙ্গিক খরচ লাগবে, এটাকে বলে হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট, তাহলে আমার এই বিষয়গুলো লাগবে। ম্যাটেরিয়াল, প্রথমে কাঁচামাল লাগবে, তারপরে শ্রমিক লাগবে, তারপরে প্রোডাকশন কস্ট লাগবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। এখন এই যে এগুলো কেন লাগতেছে, কারণ পণ্য তৈরি করার জন্য প্রাথমিক পর্যায়ের এগুলো হচ্ছে খরচ, একদম প্রাথমিক পর্যায়ে। আর এই প্রাথমিক পর্যায়ে যে খরচগুলো হয় এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্রাইম কস্ট, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তাহলে আমরা শিখলাম, অর্থাৎ উৎপাদনের সাথে যেই ব্যয়গুলো জড়িত এগুলোকে আমরা বলছি হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এরপরে আরো ধরো আরো কিছু খরচ আছে, যেমন ধরো আমি যদি দু একটা নাম লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট একটা শিখলাম মুখ্য ব্যয় প্রাইম কস্ট, একটা শিখলাম প্রোডাকশন কস্ট। এরপরে আছে হচ্ছে
ওয়ার্ক কস্ট, তারপরে আছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপরে আছে হচ্ছে অফিস কস্ট, সেলস কস্ট, সেলিং কস্ট দি সেলিং কস্ট, এরকম বিভিন্ন ধরনের কস্ট আছে। তো আমরা এই চ্যাপ্টারে আসলে কি শিখবো? হ্যাঁ, একজন কমেন্টস করেছে মেশিন রিপেয়ার কস্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এই বিভিন্ন ধরনের খরচ আছে, তাহলে এই খরচগুলো থেকে আমরা কিভাবে ফরম্যাট করে সুন্দর করে একটা অঙ্ক করতে পারি, একটা ছক করতে পারি, সেই বিষয়গুলো শিখতে হবে। যেমন ধরো আমি শুধু খরচ করলে হবে, আমাকে প্রফিট করতে হবে, তারপরে কয় টাকার বিক্রি করছি সেটা বের করতে হবে, সেই সব বিষয়গুলো এই চ্যাপ্টারে আমরা দেখাবো। যে ধরো আমার একটা ফ্যাক্টরিতে আমি রুটি তৈরি করছি, তাহলে আমার টোটাল খরচ কত হচ্ছে, তাহলে আমি টোটাল খরচগুলো আগে যোগ করব, আমার যত ধরনের খরচ হবে সব খরচগুলো আমি যোগ করব। যোগ করার পরে এর সাথে আমি নিজে থেকে নির্ধারণ করব যে আমি প্রফিট কয় টাকা নিব। প্রফিট ধরো আমার খরচ হয়েছে 20,000 টাকা, তাহলে প্রফিট করতে চাচ্ছি 5,000 টাকা, তাহলে এই টোটাল খরচের সাথে প্রফিট যোগ করব। প্রফিট যোগ করার পরে আমাদের যেটা হবে এটার নাম হচ্ছে সেলস, এটার নাম হচ্ছে সেলস। তো আমাদের ফরম্যাট গুলো আমরা শিখবো, যে আসলে আমরা এই চ্যাপ্টারে কি কি শিখবো সেই সব বিষয়গুলো আমরা এখন শিখবো। তার আগে আমি বেসিক যে ধারণাটা দিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে কস্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং কস্ট বিভিন্ন প্রকারের হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এবার দেখব যে এই চ্যাপ্টারে আমরা কি কি নিয়মের অঙ্ক শিখবো, এই চ্যাপ্টারে কি কি নিয়মের অঙ্ক শিখবো সেই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। নরমালি এই চ্যাপ্টারে হচ্ছে 4 ধরনের অঙ্ক আছে, এগুলো তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? কারণ এগুলো আমি যে শীটটা দিব পিডিএফ ফাইল, ওই শীটের মধ্যে কিন্তু এই বেসিক জিনিসগুলো নোট করা থাকবে না, এগুলো চাইলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। তো এই কস্ট শীট চ্যাপ্টারের মধ্যে আমাদের 4 ধরনের অঙ্ক আমাদের শিখতে হয় এই চ্যাপ্টারের মধ্যে। এর বাইরে কোনো কিছু আসবে না, আমি যা শেখাচ্ছি এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। তো কস্ট শীটের মধ্যে নরমাল যে অঙ্কটা দেয় সেটা হচ্ছে, সাধারণত যে অঙ্কটা দেয় এটাকে বলে হচ্ছে নরমাল কস্ট শীট। তোমাকে জাস্ট একটা নরমাল কস্ট শীট করতে বলবে, আর কিছু না। এরপরে তোমাকে বলতে পারে যে তুমি মিসিং অ্যামাউন্ট বের করো, মিসিং অ্যামাউন্ট বের করো, নরমাল কস্ট শীট করতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে মিসিং অ্যামাউন্ট বের করো। এরপরে তোমাকে বলতে পারে হচ্ছে টেন্ডার কস্ট শীট, তোমাকে বলতে পারে টেন্ডার কস্ট শীট করো। এরপরে তোমাকে বলতে পারে হচ্ছে প্রোডাকশন কস্ট রেশিও, প্রোডাকশন কস্ট রেশিও। এই 4টা নিয়মের অঙ্ক এই কস্ট শীট চ্যাপ্টারের মধ্যে আছে। এই কস্ট শীট অর্থাৎ আমরা কিন্তু খরচের হিসাব করছি, এই খরচের হিসাব করতে গেলে এই চ্যাপ্টারে আমাদের 4 ধরনের অঙ্ক করতে হয়। একটা হচ্ছে নরমাল কস্ট শীট, একটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট, একটাকে বলে টেন্ডার কস্ট শীট, আর একটা হচ্ছে প্রোডাকশন কস্ট রেশিও। এই 4 নিয়মের অঙ্ক করতে হয়। আজকে আমরা যেটা শিখবো, প্রথম যে নিয়মটা নরমাল কস্ট শীট, নরমাল কস্ট শীট কিভাবে করে সেই জিনিসটা আজকে আমরা শিখবো। এখন এই যে নরমাল কস্ট শীট যে শিখবো, নরমাল কস্ট শীট করতে গেলে আগে আমাকে একটা ছক করতে হবে, ছক ছাড়া নরমাল কস্ট শীট হবে না। তাহলে ছক করতে হলে আগে আমাকে একটা ছক এঁকে নিতে হবে। তোমরা যারা যারা আমার সাথে লিখতে চাও তারা খাতায় সুন্দর করে একটা ছক এঁকে নিতে পারো, সুন্দর করে একটা ছক খাতায় এঁকে নিতে পারো। ওকে, এটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথম যে রিকোয়ারমেন্টটা আমরা দেখলাম, প্রথম রিকোয়ারমেন্টটা কি, যে নরমাল কস্ট শীট। তাহলে আমরা প্রথমে শিখতেছি নরমাল কস্ট শীট। আচ্ছা, তো বললাম নরমাল কস্ট শীট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক তৈরি করতে হবে। তার আগে আরেকটা জিনিস একটু শিখতে হবে, আমরা যে নরমাল কস্ট শীট শিখবো, এই নরমাল কস্ট শীটের মধ্যে আমি এখানে লিখে দেখাচ্ছি নরমাল কস্ট শীট। এই নরমাল কস্ট শীট যখন আমাদেরকে করতে বলবে তখন আমাদেরকে এই নরমাল কস্ট শীটের কয়েকটা রিকোয়ারমেন্ট করতে বলে। যেমন কি কি রিকোয়ারমেন্ট আছে আমি আবার একটু দেখাচ্ছি। নরমাল কস্ট শীটের মধ্যে তোমাকে কি কি বের করতে বলতে পারে ওইগুলো আমি একটু লিখে দিই আগে, যারা লিখতেছো খাতায় সুন্দর করে নোট করে নিতে পারো। নরমাল কস্ট শীট অঙ্ক যদি তোমাকে দেয়, তোমাকে বলবে যে
কস্ট শিডিউল করো, কস্ট শিডিউল। তোমাকে বলতে পারে কস্টের একটা শিডিউল তৈরি করো, তা তোমাকে একটা কস্টের শিডিউল মানে ছক আকারে একটা শিডিউল তৈরি করতে হবে। তারপর তোমাকে বলতে পারে যে কস্ট অফ গুডস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড তৈরি করো, অর্থাৎ তুমি যে পণ্যটা উৎপাদন করতেছো সেটা উৎপাদন করতে কয় টাকা খরচ হচ্ছে সেটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। এরপরে তোমাকে বলতে পারে কস্ট অফ গুডস সোল্ড বের করো। কস্ট অফ গুডস সোল্ড, যে পণ্যটা তুমি বিক্রি করছো সেটার বাবদ তোমার খরচ কত হচ্ছে সেটা তুমি বের করতে বলতে পারো। লাস্টে তোমাকে বলতে পারে যে একটা ইনকাম স্টেটমেন্ট করো, ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট শিট। চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে কস্ট শিট। কস্ট শিট চ্যাপ্টারের মধ্যে 4 ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে নরমাল কস্ট শিট, একটা মিসিং অ্যামাউন্ট, একটা টেন্ডার কস্ট শিট, একটা প্রোডাকশন কস্ট রেশিও। এই 4 নিয়মের অঙ্ক আছে। আমরা আজকে শিখবো প্রথম নিয়মের অঙ্ক, নরমাল কস্ট শিট। তাহলে নরমাল কস্ট শিট, নরমাল কস্ট শিটের মধ্যে আবার কয়েকটা ধাপ আছে। আমরা নরমাল কস্ট শিটই করবো, বাট নরমাল কস্ট শিটের মধ্যে কয়েকটা ধাপ আছে। তাহলে নরমাল কস্ট শিট করতে গেলে কি কি ধাপ মেনটেন করতে হয়? নরমাল কস্ট শিটের মধ্যে তোমাকে অঙ্ক বলতে পারে, আমাদের ওই যে এ বি সি থাকে না, ধরো এটা দিল এ নাম্বার রিকোয়ারমেন্ট, এটা দিল বি নাম্বার, দুইটা রিকোয়ারমেন্ট দিল। এ নাম্বারে বললো একটা কস্ট শিডিউল করো, বি নাম্বারে বললো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করো। দুইটা দিতে পারে। অনেক সময় যদি বড় অঙ্ক থাকে তাহলে 4টা রিকোয়ারমেন্টে দিতে পারে। তোমাকে বলতে পারে কস্ট অফ গুডস সোল্ড করো, এটা ধরো সি নাম্বারে দিয়ে দিল, এটা ধরো ডি নাম্বারে দিয়ে দিল। বিশেষ করে 7 কলেজে এই ধরনের কোশ্চেন গুলো করে থাকে, একবারে দিয়ে দেয় যে এ বি সি ডি সব করো। ঠিক আছে, তাহলে আমাদেরকে আমরা আজকে প্রথম যেটা শিখবো যে নরমাল কস্ট শিটের মধ্যে এই কস্ট শিডিউল কিভাবে করতে হয় সেটা শিখবো। নরমাল কস্ট শিটের কস্ট শিডিউল কিভাবে করতে হয়। তা কস্ট শিডিউল করতে গেলে আমি বলেছি যে আগে একটা আমাদের ছক করতে হবে। এই ছকের মধ্যে আমরা একটু লিখবো। এখানে হচ্ছে টাকা, এই ঘরটাও টাকা। যারা যারা আমার সাথে ছক করতেছো তারা তারা সুন্দর করে লিখে ফেলবা। টাকা টাকা, এই ঘরের নাম তোমরা পার্টিকুলার্স দিতে পারো অথবা ডিটেইলসও লিখতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটা লিখতে পারো, পার্টিকুলার্স অথবা ডিটেইলস, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা, এখন এই ফরম্যাটটা কিভাবে করতে হয় সেটাই আমরা শিখবো এখন, যে শিডিউল অফ কস্ট শিট কিভাবে করতে হয়। ছকের উপরে লিখতে পারো শিডিউল অফ কস্ট শিট। আমরা শিডিউল অফ কস্ট শিট করতেছি, কস্ট শিটটা কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা শিখতেছি। তো লিখে ফেলতে পারো শিডিউল অফ কস্ট শিট। এর মধ্যে প্রথম যে এন্ট্রিটা আসবে এটা নাম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। প্রথম যে এন্ট্রিটা আসবে এটা নাম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ধরো আমি ডিরেক্ট ম্যাটেরিয়ালস লিখলাম, ফার্স্ট কলামে ধরো টাকাটা বসাবো। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে, যেহেতু ফরম্যাট শেখাচ্ছি, স্টার চিহ্ন দিয়ে টাকাটা বসালাম। ফার্স্টে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এরপরে আমরা যেটা লিখবো সেটা নাম হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ, ডিরেক্ট লেবার। প্রথমে আমরা শিখলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল, এরপরে আমরা শিখবো হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার বসাবো। তাহলে আমরা ম্যাটেরিয়াল দিলাম, লেবার দিলাম। ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, ডিরেক্ট লেবার মানে হচ্ছে প্রত্যক্ষ শ্রমিক। এরপরে যেটা দিব সেটা হচ্ছে ডিরেক্ট অন্যান্য যে খরচগুলো আছে, মানে প্রত্যক্ষ আরো খরচ থাকতে পারে না, সেই খরচগুলো। এটাকে আমরা অঙ্কের মধ্যে এক এক নামে আসতে পারে, আমরা কমনলি একটা দিতে পারি যে এনি আদার্স ডিরেক্ট এক্সপেন্স, এনি আদার ডিরেক্ট এক্সপেন্স। এখন এই যে এনি আদার ডিরেক্ট এক্সপেন্স দিলাম, তোমার পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এনি আদার ডিরেক্ট এক্সপেন্স এরকম নামে লেখা থাকবে না। আর কি নামে লেখা থাকতে পারে? যেমন তোমার লেখা থাকতে পারে যে তোমার লেখা থাকতে পারে যে ডিরেক্ট রেন্ট কস্ট। তাহলে এই যে ভাড়ার টাকাটা ডিরেক্ট খরচ, তাহলে এই ডিরেক্ট রেন্ট কস্টটা, অথবা ডিরেক্ট লাইটিং কস্ট, তাহলে এই যে ডিরেক্ট লাইটিং কস্ট মানে ডিরেক্ট জাতীয় কোনো কিছু থাকলে সেটা ডিরেক্ট। আরো কি হতে পারে? পরিবহন হতে পারে। পরিবহন, ক্রয় পরিবহন যেটা, সেটা হচ্ছে এই প্রত্যক্ষর মধ্যে যায়। ঠিক আছে, তারপরে শ্রমিকদের মজুরি, ওইটা প্রত্যক্ষর মধ্যে যায়। ডক চার্জ, জাহাজ ভাড়া, এগুলো প্রত্যক্ষর মধ্যে যায়, এগুলো এখানে যায়, ডিরেক্টের মধ্যে চলে আসে। তাহলে আমরা এখানে একটা এন্ট্রি লিখলাম, লিখে আমরা এই ঘরে ফার্স্ট কলামে টাকাটা বসাই দিলাম। এবার এই সবগুলো টাকা যোগ করে আমরা সেকেন্ড কলামে বসাই দিব। এই যে সেকেন্ড কলামে যেটা বসাইলাম,
এটা তো অবশ্যই একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট, অর্থাৎ এই প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। এরপরে প্রাইম কস্টটা নির্ণয় করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। তাহলে আমরা একটু ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে আসি। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ফ্যাক্টরি ওভারহেড কি? ফ্যাক্টরি ওভারহেড মানে হচ্ছে কারখানার উপরই ব্যয়, মানে কারখানায় যে ধরনের ব্যয় হয় সেই ধরনের, যেমন কারখানার বিদ্যুৎ বিল হতে পারে, কারখানার তোমার হচ্ছে লাইটিং কস্ট হতে পারে, কারখানার অন্য বিভিন্ন উৎপাদন খরচ হতে পারে, মানে কারখানায় যত ধরনের খরচ হয়, মানে ফ্যাক্টরিতে তোমার যত ধরনের খরচ হয় সেই খরচগুলো এখানে আমরা বসায় দিব। এখানে বসায়, ধরো আমি সেকেন্ড কলামে যদি আমি টাকা বসায় দিতে চাই তাহলে এখানে আমি বসাই দিলাম। আর যদি ফ্যাক্টরি খরচ একাধিক থাকে তাহলে ফার্স্ট কলামে বসাবা, ফার্স্ট কলামে বসায় তারপরে যোগ করবা। তা আমরা ধরে নিচ্ছি এখানে একটাই আছে, আমরা যোগ করে নিচে বসাই দিলাম, নিচে টাকা বসা দিলাম যোগ করে। মনে করলাম একটাই আছে, অঙ্কে একাধিক থাকতে পারে, একাধিক থাকলে আমরা একাধিক নাম লিখে দিব। ঠিক আছে, সেগুলো সব ফার্স্ট কলামে লিখে যোগ করে তারপরে সেকেন্ড কলামে, এটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট অর্থাৎ ফ্যাক্টরি কস্টটা যোগ করলে, ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করলে, অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড সব খরচ যোগ করলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে হচ্ছে ওয়ার্ক কস্ট। হ্যাঁ, প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট দুইটাই নাম হয়। আরো নাম আছে ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাও বলা যায়। প্রোডাকশন কস্ট, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, এই নামগুলোতেও বলা যায়। তাহলে আমরা শিখে ফেললাম যে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পাওয়া যায়। এরপরে আমাদের আরো কিছু খরচ আছে, সেই খরচগুলো আমরা যদি এখানে দিতে চাই, যেমন ধরো আমাদের আছে হচ্ছে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স আছে, আমরা দিব অফিস এক্সপেন্স আছে। এরপরে স্যালারি এক্সপেন্স, সেলস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স লিখলাম, সেলিং এক্সপেন্স আছে। অর্থাৎ এই যে এই দুই ধরনের খরচ আছে আমাদের, একটা হচ্ছে অফিস সংক্রান্ত, অফিস এক্সপেন্স মানে অফিস সংক্রান্ত খরচ, আর সেলিং এক্সপেন্স মানে হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ। আমাদের কিন্তু অফিস সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত এরকম খরচ হয়, তাহলে সেই খরচগুলো আমরা এখানে যোগ করব, অফিস সংক্রান্ত খরচ আর বিক্রয় সংক্রান্ত খরচ। এখন প্রশ্ন হচ্ছে ভাই অফিস সংক্রান্ত খরচ কি একটা না একাধিক হতে পারে? অফিস সংক্রান্ত খরচ, অফিস সংক্রান্ত খরচ একাধিক হতে পারে। অফিসের যত খরচ আছে, অফিসের আপ্যায়ন খরচ হতে পারে, অফিসের ভাড়া হতে পারে, অফিসের বিদ্যুৎ বিল হতে পারে, যত অফিস খরচ আছে সব দিব। এবার সেলিং এক্সপেন্স কি? বিক্রয় কর্মীর যে বেতন সেটা সেলিং এক্সপেন্স খরচ, কমিশন, বিক্রয় কর্মীর কমিশন, এটা সেলিং এক্সপেন্স খরচ। যতগুলো সেলিং এক্সপেন্স আছে এখানে আমরা সেগুলো দিব, এবং এটা যোগ করার পরে আমরা সেকেন্ড কলামে টাকাটা বসায় দিব। এবার সেকেন্ড কলামে তো আগে থেকে একটা টাকা আছে, ওইটা আবার যোগ করে আমরা চাইলে নিচে বসাইতে পারি এখানে। তাহলে এই যে যোগফল যেটা বের হলো এটার অবশ্যই একটা নাম আছে, তাহলে এটার নাম কি সেটা আমরা একটু লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট, এটার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে কি? কারণ কি আমরা সব খরচগুলো যোগ করলাম না, সব খরচগুলো যোগ করলাম, প্রাইম কস্ট, তারপরে প্রোডাকশন কস্ট, তারপরে অফিস খরচ, সেলিং খরচ, সব যোগ করলে যেটা হয় এটার নাম হচ্ছে টোটাল কস্ট। এখন আমি তো যেটা করলাম সেটা হচ্ছে খরচ নির্ণয় করলাম, খরচ নির্ণয় করা আমার কাজ কি? এরপর ধরো আমার খরচ হয়েছে এখানে 5 লাখ, এই খরচের সাথে আমি প্রফিট যোগ করব। এই খরচের সাথে সবসময় কি যোগ করতে হয়? প্রফিট। প্রফিট, খরচের সাথে প্রফিট যোগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি প্রফিট অন সেলস। ধর আমি সেলস এর উপরে প্রফিট ধরলাম, এটা আবার কস্টের উপরে ধরে, অনেক সময় সেলস এর উপরে ধরে, অর্থাৎ আমার বিক্রয়ের উপরেও ধরে প্রফিট, আবার আমার খরচের উপরে প্রফিট ধরে, অনেক সময় বিভিন্ন দামের উপরে প্রফিট ধরে। তাহলে এইটা আমি আমি এখানে বসা দিলাম যে আমি প্রফিট কত টাকা করতে চাই, মানে ধর আমার খরচ হয়েছে 5 লাখ, আমি আরো 2 লাখ টাকা প্রফিট করতে চাই। ঠিক আছে, তাহলে আমি প্রফিটটা যোগ করলাম, যোগ করার পরে আমি যেই টাকাটা পাবো এটার নাম হচ্ছে আমার, এটার নাম হচ্ছে আমার সেলস প্রাইস। এটা নাম হচ্ছে আমার সেলস প্রাইস, অর্থাৎ আমি প্রফিটটা যোগ করেছি, যোগ করে আমি যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে আমার সেলস প্রাইস।
এরপরে আমি ডাবল আন্ডারলাইন দিয়ে এখানে ক্লোজ করে দিব, অঙ্ক শেষ। তাহলে আমরা যেই ফরম্যাটটা শিখলাম এই ফরম্যাটটা এই মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করতে হবে। অর্থাৎ শিডিউল অফ কস্ট শিট কিভাবে করতে হয় নরমাল মেথডে কস্ট শিট কিভাবে করতে হয় আমরা সেই ফরম্যাটটা এখানে শিখলাম। তাহলে এটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল, এর সাথে ডিরেক্ট লেবার, অন্যান্য ডিরেক্ট খরচ যোগ করলে যেটা পাই এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি রিলেটেড বা প্রোডাকশন রিলেটেড যত ধরনের খরচ আছে সবগুলো যোগ করলে আমরা যেটা পাই প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। এর সাথে অফিস সংক্রান্ত খরচ যোগ করব, বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করব, তাহলে পাবো টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পাবো, যে একটা পণ্য আমাকে কয় টাকায় বিক্রি করতে হবে। প্রথমে আমি খরচগুলো দেখাই দিলাম, এরপর আমি সেই খরচের সাথে কয় টাকা প্রফিট করব সেটা যোগ করে আমি সেলিং প্রাইসটা নির্ণয় করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার শিডিউল, এভাবে শিডিউলটা করতে হয়। এখন আমাকে একটু বলো তো যে এই শিডিউলটা বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া। জি বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভেরি গুড ভাইয়া বলো। এমনি আদার ডিরেক্ট এক্সপেন্সেস যেটা লেখা আছে, তো এই খরচগুলোর সাথে কি সবসময় ডিরেক্ট লেখা থাকবে? হ্যাঁ, এই ডিরেক্ট কথার ওয়ার্ডটা সাথে লেখা থাকবে নাকি? ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্ট কথাটা লেখা থাকবে। যদি ডিরেক্ট না থাকে তাহলে তুমি দেখবা উৎপাদনের সাথে রিলেটেড কিনা, প্রত্যক্ষ খরচ কিনা। যেমন ক্রয় পরিবহন কিন্তু পণ্যটা ব্যবসায় প্রতিষ্ঠানে পৌঁছানো পর্যন্ত তুমি কাঁচামাল কিনে নিয়ে আসছো, তাহলে সেটা পরিবহন করে ব্যবসায় নিয়ে আসতে হবে না? তাহলে এটা কিন্তু প্রত্যক্ষ খরচ। কিন্তু আমি যদি বলি বিক্রয় পরিবহন, তাহলে বিক্রয় পরিবহন তো আমার পণ্য উৎপাদনের সাথে জড়িত না, এটা হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত। যে আমি বিক্রি করছি, দোকানে পণ্যটা পৌঁছায় দেবো, এটা বিক্রয়ের সাথে জড়িত। তাহলে বিক্রয় পরিবহন কিন্তু প্রত্যক্ষ খরচ না, কিন্তু ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ, কারণ কাঁচামালটা কিনে নিয়ে আসি আমি। ঠিক আছে? একইভাবে ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে কি ফ্যাক্টরি ওয়ার্ডটা এরকম থাকবে না? আচ্ছা, এই রিলেটেড অনেক কোশ্চেন থাকবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি যাবে, তোমার হচ্ছে যে প্রাইম কস্টের মধ্যে কি কি যাবে, আমি লিস্ট দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। শুধুমাত্র রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস করলে এটার এই ফ্যাক্টরি ওভারহেড, ভাইয়া ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আর কি কি যায় এটা আমি শিখাই দিব, আর কি কি যায় এটা আমি গ্রুপে বলে দিব। ভাইয়া জাস্ট তোমার প্রফিট কাজ আর হচ্ছে মুখস্থ সেলের করা। কস্ট একটু বুঝাইতেন আবার, আমি একটু মিস গেছে ওখানে। এই যে টোটাল কস্ট হওয়ার পরে আমাকে প্রফিটটা যোগ হুম। করতে হবে। টোটাল কস্ট মানে কি, আমি পণ্যটা তৈরি করলাম, কয় টাকা খরচ হলো। মনে করো আমি পণ্য তৈরি করলাম একটা, এই পণ্যটার জন্য 20 টাকা করে আমার খরচ হচ্ছে, তাহলে আমি প্রফিট করব কয় টাকা, 5 টাকা। তাহলে এই 20 টাকার সাথে এই প্রফিট 5 টাকা যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যাবে। ঠিক আছে? ভাইয়া অফিস বলো। এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স আপনি বললেন যে এই রিলেটেড ব্যয়গুলো যায়, তো ওইখানেও কি এই ব্যয়গুলোর নাম লেখা থাকবে অফিস এক্সপেন্সের আর সেলিং এক্সপেন্সের সাথে সাথে? হ্যাঁ, যেমন ধরো তোমাকে বলবে যে অফিস রেন্ট, তোমাকে তো ডিরেক্ট অফিস এক্সপেন্স বললো অফিস রেন্ট, তার মানে অফিসের ভাড়া। তাহলে অফিস ভাড়া কি, অবশ্যই অফিস খরচের মধ্যে যাবে। তোমাকে বললো যে লাইটিং কস্ট অন অফিস, অথবা তোমাকে বললো যে আপ্যায়ন খরচ অফিস, তাহলে এই যে আপ্যায়ন খরচ বা এইসব বিষয়গুলো তো সব অফিস সংক্রান্ত খরচ। তাহলে স্যার অর্থাৎ অফিস আর সেলিংটা লেখা থাকবে এই তো খরচের সাথে? এখন শুধু লেখা থাকলো কমিশন। এখন আমাকে বলো, কমিশন কি অফিস সংক্রান্ত না সেলিং সংক্রান্ত? সেলিং। হ্যাঁ, তাহলে এই যে তুমি বুঝে ফেলেছো না, তাহলে অনেক সময় ডিরেক্ট এরকম লেখা নাও থাকতে পারে সেলিং দিয়ে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। এগুলো আমরা অঙ্ক যখন করব তখন আস্তে আস্তে আমাদের ব্রেন খুলে যাবে একদম। আর আমি লিস্ট দিয়ে দিব, সো টেনশন নেওয়ার কিছু নেই। অফিস খরচের মধ্যে কি কি যাবে, সেলিং খরচে কি কি যাবে, আমি লিস্ট দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। শুধু এই ফরম্যাটটা মুখস্থ করো। দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিব। ঠিক আছে? বিক্রয় পরিবহন তো সেলিং এ যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমি একটু প্রথম থেকে বলে দিই যে আসলে আমরা কি কি শিখলাম। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে, আমাদের আজকের যে চ্যাপ্টার, প্রথমে সাবজেক্টের নাম বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে, যাদের কস্ট অ্যাকাউন্টিং আছে, অথবা যাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আছে, তাদের জন্য এই চ্যাপ্টারের পুরো নাম হচ্ছে কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ বিক্রয়ের ধারণা, বিভিন্ন খরচের ধারণা এবং খরচের শ্রেণী বিভাগ। এই চ্যাপ্টারকে সংক্ষেপে বলা হয় কস্ট শিট। চ্যাপ্টার নাম সংক্ষেপে কস্ট শিট বলা হয়। এই কস্ট শিট চ্যাপ্টারের মধ্যে আমাদের 4 ধরনের অঙ্ক আছে।
এই কস্ট শিট চ্যাপ্টারের মধ্যে 4 ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে নরমাল কস্ট শিট, একটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট, একটা টেন্ডার কস্ট শিট, একটা প্রোডাকশন কস্ট শিট। তাহলে আমরা আজকে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে নরমাল কস্ট শিট। এখন নরমাল কস্ট শিট করতে গেলে আমাকে 4টা রিকোয়ারমেন্ট ফলো করতে হয়। এই নরমাল কস্ট শিট করতে গেলে 4 ধরনের রিকোয়ারমেন্ট আমাকে ফলো করতে হয়। একটা হচ্ছে কস্ট শিডিউল করো, একটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করো, একটা কস্ট অফ গুডস সোল্ড করো, একটা ইনকাম স্টেটমেন্ট করো। আমার পরীক্ষায় একবারে 4টা নাও দিতে পারে, আমার পরীক্ষায় 2টা দিতে পারে অথবা 3টা দিতে পারে, ঠিক আছে, বাট আমাদের সবগুলোই শিখে রাখতে হবে। তো আমরা প্রথম যেটা শিখতেছি সেটা হচ্ছে কস্ট শিডিউল কিভাবে করতে হয়, অর্থাৎ কস্টের যে ধাপ সেগুলো কিভাবে করতে হয় সেটা শিখছি। এটার জন্য আমাদের একটা ফরম্যাট শেখা লাগবে। এই ফরম্যাটটা এখানে করে দেখাইছি। এই ফরম্যাটটা আশা করি সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? মুখস্থ করে না ফেললে কিন্তু পরের ক্লাস দেখাচ্ছে বুঝবা না। কারণ আমি যদি প্রশ্ন করি প্রাইম কস্ট কিভাবে বের করতে হয়, এখন প্রাইম কস্ট কিভাবে বের করতে হয় তোমাকে জানতে হবে। কিভাবে? এই যে উপরে লিখে দিয়েছি যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর অন্যান্য ডিরেক্ট খরচ যোগ করলে প্রাইম কস্ট পাওয়া যায়। আমার রিকোয়ারমেন্টে, প্রশ্নের রিকোয়ারমেন্টে যদি বলে প্রোডাকশন কস্ট নির্ণয় করো, তাহলে প্রোডাকশন কস্ট কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমে আমাকে প্রাইম কস্ট বের করতে হবে, প্রাইম কস্ট বের করার পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, তাহলেই প্রোডাকশন কস্ট পাওয়া যাবে। সো এইভাবে ধাপে ধাপে তোমাকে শিখতে হবে। বুঝতে পেরেছো? জি ভাই বুঝছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। ভেরি গুড। তাহলে যা এতক্ষণ যা করাইলাম এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। অনেকে অনেকে আমাদের আজকের লিঙ্ক গুলো বাইরে দেওয়া হয়েছে, অনেকে ফ্রি ক্লাস করার জন্য বলেছিল, তাদেরকে আজকের লিঙ্ক গুলো দেওয়া হয়েছে। তো আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে নতুন যারা, অনেকে বলেছে ভাই আমি 2-1টা ক্লাস করে দেখতে চাই যে আপনাদের এখানে কিভাবে ক্লাস নেন আপনারা, আমরা আসলে বুঝতে পারবো কিনা, এরকম অনেকে রিকোয়েস্ট করেছে, তাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে আজকের জন্য। আগামী ক্লাসের লিঙ্কও দেওয়া হবে। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস কিন্তু খুব একটা খারাপ না, যদি তুমি মনোযোগী হও। যদি তুমি মনোযোগী স্টুডেন্ট হও, অনলাইন ক্লাস কিন্তু অনেক বেটার, ঠিক আছে? কারণ আমরা চেষ্টা করি যাতে কত সহজে স্টুডেন্টদেরকে বোঝানো যায় এই বিষয়টা নিয়ে। সো আমরা গত প্রায় 1.5 থেকে 2 বছর ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি অনলাইনে কিভাবে ক্লাস নিতে হয়, কিভাবে তোমাকে পড়াতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি আমাদের সব টিচার গুলো অনেক এক্সপার্ট হয়ে গেছে। তো সেই হিসাবে অনলাইন ক্লাস তোমরা হয়তো বা আগেও করেছো, যদি কম্পেয়ার করে থাকো তাহলে দেখবা যে মোটামুটি আমরা চেষ্টা করি বেটার ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা যদি রেগুলার, এখন অনেকে আছে যে ক্লাস করতেছো কিন্তু তুমি ওইদিকে গান শুনতেছো বা অন্য কোনো কাজ করতেছো বা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে ক্লাস করতেছো। ক্লাস করতে গেলে তুমি সুন্দরভাবে টেবিল চেয়ারে বসো, ক্লাস টাইমটাতে খাতা কলম নাও, যেই মেইন ইনফরমেশন গুলো বলছি সেগুলো খাতায় নোট ডাউন করো। কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে ভিডিও দেখে আবার খাতায় নোট করে নিবা যে ভাই আমার মিস হয়ে গেছে, তাহলে আমি ভিডিওটা যখন দিবেন ওই ভিডিওটা দেখে আমি খাতায় নোট করে নিব। আমরা ক্লাস নেওয়ার সাথে সাথেই ভিডিওটা দিতে পারি না, একটু সময় লাগে। ভিডিওটা এডিটিং করে একটু একটু দেরিতে আপলোড দিতে হয় গ্রুপে, হয়তো বা খুব বেশি হলে 12 ঘন্টা বা 15 ঘন্টার মধ্যে আমরা ভিডিওটা আপলোড দিয়ে দিই। অর্থাৎ এখন রাতে ক্লাস নিলাম, তাহলে রাতেই ভিডিওটা দিতে পারি অথবা কালকে সকালে দিতে পারি ভিডিওটা, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস, যেমন এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস, তাহলে আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন ওখানে লিখে দিব যে ক্লাস 1, সাবজেক্টের নাম লিখে দিব এবং লিখে দিব যে ক্লাস 1, ঠিক আছে? তাহলে তোমাকে খুঁজে পেতে সুবিধা হবে। তুমি যখন মনে করো কেউ আছে যে 2টা ক্লাস মিস করে ফেললো, তাহলে ওই গ্রুপে ঢুকবে, ঢুকে দেখবে যে তাহলে আমি ক্লাস 1টা করবো আগে, তারপরে ক্লাস 2টা করবো। এইভাবে দেখাচ্ছে যে সে পরপর 2টা ক্লাস করে নিল, তার কনসেপ্ট ক্লিয়ার। এরপরে মনে করো যে আমরা পিডিএফ ফাইলটা গ্রুপে দিয়ে দিব, যেই পিডিএফ ফাইলে সলিউশন সহ থাকবে, আবার হার্ড কপি আমরা কোচিং থেকে দিয়ে দিচ্ছি। সো বিভিন্ন তোমরা যেভাবে ফ্যাসিলিটিস চাও সেভাবে। আবার থিওরি কোশ্চেন পড়া দিব, থিওরি কোশ্চেন পড়া নিব, থিওরি শিট গুলো আমরা খুব দ্রুত রেডি করতেছি, এগুলো হয়তো বা দিয়ে দিব। এভাবে আমরা ক্লাসটা সাজানো হয়েছে, ঠিক আছে? অনেকে বলে যে ভাইয়া গ্রুপে, ভাইয়া ভিডিও কখন দিবেন, ভাইয়া পিডিএফ কখন দিবেন? একটু সময় দিতে হবে তো, কারণ ক্লাসটা এখন নিলাম, এরপরে আমার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ অন্য টিচারের ক্লাস আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে। যে আজকে রাতে ক্লাস হয়েছে, তাহলে রাতে অনেক সময় আমরা নাও দিতে পারি, হয়তো বা সকালবেলা দিতে পারি, তাহলে একটু সময় দিতে হবে। বারবার এটা জিজ্ঞেস করার দরকার নেই, আমরা অবশ্যই দিব, প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবা, কোনোটা মিস যাবে না, ঠিক আছে? তো এভাবে আমরা অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকছি। আর একটা সুবিধা দেখো যে আগে কিন্তু আমরা চিন্তাই করিনি, অনেকে আসে অনেক দূর থেকে কোচিং এ ক্লাস করতে আসে, অনেকের অনেক দেখা যাচ্ছে যে
জ্যামে পড়ে আধা ঘন্টা লেটে পৌঁছাইলো, অনেকের অনেক সমস্যা হয়। তো অনলাইন ক্লাস হয়ে কিন্তু আমাদের কিছুটা হলেও মানে এই জায়গাটা কিন্তু আমাদের স্বস্তি দিয়েছে যে না, এই জ্যাম ঠেলে বা বিভিন্ন প্রবলেমের কারণেও এই প্রতিবন্ধকতার মধ্যেও আমাদের পড়াশোনা থেমে নেই, আমরা চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি। এখন তোমার চেষ্টাটা শতভাগ কিনা, কারণ পরীক্ষার টাইমে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তো তুমি তোমার চেষ্টাটা শতভাগ দিচ্ছ কিনা এটা হচ্ছে মেইন বিষয়। এবং আমাদের পেমেন্ট সিস্টেমটা দেখো, পেমেন্ট সিস্টেম কিন্তু আমরা 1000-এর নিচে রেখেছি, 1000-এর নিচে রেখেছি শুধুমাত্র স্টুডেন্টদের কথা বিবেচনা করে। হ্যাঁ, অনার্স লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে কোচিং এ পড়িয়েছি 3500-4000 টাকা করে মান্থলিতে। এসএসসি লেভেলে পড়িয়েছে, আমার নিজেরই কোচিং সেন্টার আছে ইন্টারের ছোটদের, 3500-4000 টাকা করে মান্থলি ফি নেই, ঠিক আছে, প্রতি মাসে। আর এখন মানে অনলাইন বলো অফলাইন বলো পেমেন্ট দেখাচ্ছে যে 1000 টাকা, 1200 টাকা, বা এই যে অনলাইনে 915 টাকা বা 950 টাকা এরকম ফি। এটা কিন্তু খুব বেশি ফি না। আবার বড় ফ্যাসিলিটিস কি, যে ভিডিওটা তুমি পরবর্তীতে দেখতে পাচ্ছ, মানে অনলাইনে সুবিধা। আমাদের কোচিং এ অনেক স্টুডেন্ট আছে যারা অফলাইনেও ক্লাস করে অনলাইনেও ক্লাস করে, দুই ভাবেই করে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে সে অফলাইনে ক্লাস করলো আর অনলাইনে দেখাচ্ছে যে কোনো এক সময় যদি তার দরকার হয় যে ভাইয়া বেসিকটা ভুলে গেছি, আমি একটু ভিডিওটা দেখে নিব, দেখাচ্ছে সে 1 নম্বর 2 নম্বর ক্লাসটা আবার একটু দেখে নিয়ে বেসিকটা ক্লিয়ার করে ফেললো। পরীক্ষার আগের রাতে বা পরীক্ষা 2-3 দিন আগে তার একটু দরকার হয়েছে রিভিশন দেওয়ার সময়, তাহলে সে বেসিকটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললো। এই জন্য সে অনলাইন অফলাইন দুইটাই করে। আমরা অনেককে সুযোগ দিই, দেখাচ্ছে যে 300-400 টাকা পেমেন্ট নিয়ে তাকে আমি এক্সট্রা ভাবে দুইটাই সুযোগ দিই, যে ঠিক আছে তোমাকে দুইটাই সুযোগ দিয়ে দিলাম, এভাবে সুযোগগুলো দেওয়া হয়। এখন তোমাদের কাজ হচ্ছে ঠিক মতো পড়াশোনা করা, যেটা দিব, যেগুলো দিব, যেভাবে দিব সেভাবে যদি একটু পড়ো তাহলে তোমার থেকে ভালো রেজাল্ট কেউ করতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যারা এখনো ভর্তি হওনি, ফ্রি ক্লাস করে দেখছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভর্তি না হওয়া পর্যন্ত তোমার মাথার মধ্যে ঘুরবে আমি আরেকটু ফ্রি ক্লাস করে দেখি, আমি অন্য জায়গায় একটা ক্লাস করে দেখি, কলেজের ম্যামের, কলেজের স্যারের একটা ক্লাস করে দেখি, বিভিন্ন জায়গায় তোমার মন মানে ঘুরপাক খাবে। তো আমার কথা হচ্ছে, যদি তোমার মাইন্ডসেট থাকে যে না আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমি বলবো যে তুমি ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও মনোযোগ দিয়ে। ভর্তি না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে মনোযোগটা আসে না, কারণ কি, আমি তো টাকা দিইনি, আমি তো ভর্তি হয় নাই, তো আমার ক্লাস না করলে সমস্যা কোথায়? ওইখানে একটা ক্লাস হলো, এই ক্লাসটা মিস করলাম, সমস্যা কোথায়? আর যখনই তুমি পেমেন্ট করে ফেলো তখন তোমার মাথায় একটা টেন্ডেন্সি থাকবে যে না আমি তো পেমেন্ট করেছি, আমার তো না শিখলে লস হয়ে যাবে। তখন কিন্তু তুমি ক্লাসটা তোমার অ্যাটেনশন সর্বোচ্চটা দিয়ে ক্লাস করার চেষ্টা করবা। তো এই কাজটা তোমরা করলে দেখবা যে ইনশাল্লাহ দ্রুত ভালোভাবে শিখবা, দ্রুত ক্যাচ করতে পারবা। আর আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। এমডি রুবেল, কোনো কোশ্চেন আছে? আমাদের এই অনলাইন ক্লাস কি বার হবে? অনলাইন ক্লাস হবে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 4 দিন। ভাইয়া, হ্যাঁ বলো। আমরা তো অনলাইন ক্লাস করি এখন, ঢাকার বাইরে আছি। আমাদের যে এই শীটগুলা কোনোভাবে আপনারা কুরিয়ার করে দিতে পারবেন? আমরা যে টাকাটা ওটার আসে ওটা আমরা দিয়ে দিব, এটা কি কোনোভাবে সিস্টেম আছে আপনাদের? শীটের বিষয়ে হ্যাঁ, শীটের বিষয়ে ভাইয়া অনেকেই জিজ্ঞাসা করেছে, আমি হয়তোবা কাল পরশুর মধ্যেই গ্রুপে একটা পোস্ট পাবা যে যারা বাইরে থেকে শীট নিতে চায় তারা কিভাবে নিতে পারে, এই রিলেটেড 2-1 দিনের মধ্যে পোস্ট পাবা। হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাই, এরকম হলে অনেক ভালো হবে আর কি, ফোন থেকে দেখা সবসময় পারা যায় না, শীট হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা হবে এটা। হ্যাঁ, সামিয়া কিছু বলবা? ভাইয়া পেমেন্টের কথাটা একটু ভালো করে বললে ভালো হয়, আমি বুঝি নাই। আপু, পেমেন্টের বিষয় হচ্ছে আমাদের যারা সেকেন্ড ইয়ার এদের মান্থলি ফি হচ্ছে 915 টাকা, আর যারা থার্ড ইয়ার এদের হচ্ছে 950 টাকা। এটা হচ্ছে আমাদের মান্থলি ফি, ঠিক আছে? আমরা এখানে সপ্তাহে 4 দিন ক্লাস নিব, এটা হচ্ছে আমাদের মান্থলি ফি। এটা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে হয়, করে আমাদের থেকে অনলাইনের জন্য একটা রোল নাম্বার নিতে হয়, নিয়ে এরপরে আমাদের যেই সিক্রেট গ্রুপ যেখানে আমরা ভিডিও দিব, ক্লাসের পিডিএফ সবকিছু এভরিথিং দিব, সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে হয়, ঠিক আছে? এই আর কি। আচ্ছা ভাইয়া, এটা কি সাবজেক্ট ওয়াইজ? না 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 না, মান্থলি, অল মান্থলি ফি 915 টাকা, ঠিক আছে, বা 950 টাকা। ভাইয়া, আপনি যে এই 4টা ক্লাস আর নিবেন, ভর্তি হইতে কত টাকা লাগে ভাইয়া? 4 দিন 4 রকমের ক্লাস হবে, মানে 4টা সাবজেক্টের উপর ক্লাস হবে? হ্যাঁ, সবগুলো আমরা একটু ট্রাই করে দেখবো, ঠিক আছে?